মানে একই কথা, সবকা সাথ সবকা বিকাশ। আর আমার সঙ্গে যে আমিও তার সঙ্গে, একই কথা। আমার সঙ্গে যদি সবাই থাকে তাহলে আমিও সবার সাথে, তাই না? এটা নিয়ে এত ভোট পাকানো হচ্ছে কেন আমার তো মাথায় আসছে না। বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী যেভাবে বার্তা দিচ্ছেন, আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির বর্ধিত কমিটির সভা থেকে যে বার্তা পেলাম, বিরোধী দলনেতা যেভাবে বললেন যে সংঘবদ্ধ লড়াই চাই, হিন্দু জাগরণ চাই, হিন্দুরা যদি সংঘবদ্ধভাবে লড়াইয়ে না নামি তাহলে কিন্তু পরিস্থিতি যেখানে যাচ্ছে আবার বাচ্চা কোলে রাস্তা খুঁজতে হবে। সবকা সাথ সবকা বিকাশ হবে না, এটা উনার তত্ত্ব, পশ্চিমবঙ্গের তত্ত্ব অনুযায়ী উনি বলেছেন। তো এটা ভুল কিছু তো উনি বলেননি। মাননীয় শুভেন্দু অধিকারী যে আহ্বান সাধারণ মানুষের কাছে করেছেন, নিশ্চিতভাবে বাংলার মানুষ এই আহ্বানে সাড়া দেবেন। এখন দেখুন, আলটিমেটলি 95% যারা সংখ্যালঘু সম্প্রদায়ের লোক আছেন তারা বিজেপিকে ভোট দেননি, ঠিক আছে? তো সেই কথা ভেবে হয়তো বিরোধী দলনেতা ওটা বলেছেন। মানে একই কথা, সবকা সাথ সবকা বিকাশ। আর আমার সঙ্গে যে আমিও তার সঙ্গে, একই কথা। আমার সঙ্গে যদি সবাই থাকে তাহলে আমিও সবার সাথে, তাই না? এটা নিয়ে এত ভোট পাকানো হচ্ছে কেন আমার তো মাথায় আসছে না। এবার যে মুসলমানরা আমাদের ভোট দিতে চায় না বা আমাদের হিন্দুদের ভোট আটকাতে চাইছে, তাদের সাথে মোকাবিলা পরে হবে। কিন্তু যেটা শুভেন্দু বাবু বলেছেন এবং যেটা নরেন্দ্র মোদীজিও বলেছেন, সেটা আসলে একই কথা, একই কথা। যে সবার সাথে, সবার বিকাশের সাথে, তুমি আমার সাথে থাকবে, আমি তোমার সাথে থাকবো। এবং যারা যারা ভোট দিচ্ছে না আমাদের, মানে তৃণমূলদের যাদের ভোট দিচ্ছে না, তারা বলছে তোমাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। এমনিতেই লক্ষ্মীর ভান্ডার দেওয়ার মতো ক্ষমতা কিন্তু তাদের নেই। লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো মানে তোমরা আমাদের ভোট ব্যাংক, তোমরা ভোট দিলেই কিন্তু, আমাদের ভোট দিলে আমরা তোমাদের লক্ষ্মীর ভান্ডার করব। এই ধরনের তৃণমূল গোছের এইসব অদ্ভুত অদ্ভুত কথা, এগুলো মানে মানুষের কথা বলছে না। যারা মিড ডে মিলের টাকা খেয়ে নেয়, যারা এরকম চতুর্দিক দিয়ে চুরি চামারি করছে, তাদের সঙ্গে আপনারা এবার সাধারণ মানুষকে বলছি, তারা কি আমাদের ভালো মানুষদের সঙ্গে থাকবেন? সবাই মিলে বিকশিত হই, সবাই মিলে বিকশিত না হলে তো কি হবে, তাই না? কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি বলছেন, আমি একদম কোট আনকোট বলবো, কল্যাণবাবু বলছেন যে আরে ধুর, হিরো পার্টি প্লেয়ারই নেই খেলা, তাদের আবার বই। তাই নাকি? আমরা হিরো পার্টি মানে সারা ভারতবর্ষ জুড়ে দেখলে তো প্রধানমন্ত্রী ফর দ্য থার্ড টাইম আফটার জওয়াহরলাল নেহরু, তিনি থার্ড টাইম তো প্রাইম মিনিস্টার হলেন। তো তার দলটা তো সব থেকে বড় হলো, তাই না? সুতরাং কে হিরো? আপনারা 99 পেয়ে 543-এর মধ্যে 99 পেয়ে হই হই করে নাচছেন। এই তো বোকা বোকা ছেলের মতো হচ্ছে, বোকা বোকা স্টুডেন্ট। এরকম বললে হয় নাকি? একা কিন্তু আরো বলছেন যে বিজেপির যারা নেতা রয়েছেন, বিরোধী দলনেতা কিংবা সুকান্ত মজুমদার সবাই ইডি এবং সিবিআই এর ভয় দেখিয়েছে, আর আমরা মানুষের কাছে সেটা তুলে ধরেছিলাম। এটা কোনোদিনই হয় না, কেউ কাউকে ভয় দেখাচ্ছে না, কেউ কাউকে ভয় দেখাচ্ছে না। সময়ের অপেক্ষা সব শ্রীগড়ে যাবেন। কল্যাণদা আপনিও একটু সাবধানে থাকুন, আপনার দলের লোকজন সব শ্রীগড়ে যাবে। দিদি আরেকটা প্রশ্ন আপনাকে করতেই হয়, সেটা হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপির অনেক নেতা নাকি তৃণমূলে যোগ দিতে চান বলে তার সঙ্গে যোগাযোগ করেন। আচ্ছা, তাহলে ওনার কানে কানে বলেছে যারা যোগ দেবেন, আমরা দেখবো কারা কারা যোগ দিচ্ছে। বাংলায় যেভাবে ইরাক থেকে ইরাকে আমরা দেখেছিলাম, এবার তো দেখলাম বাংলায় যেভাবে সাদ্দাম জয়ন্তরা গজে উঠছে, কি বলবেন? সত্যি এইসব সাদ্দাম টাদ্দাম না, আমি বলছি মুসলমানরাই মুসলমানদের কলঙ্কিত করছে, আমাদের আর কিছু বলার দরকার নেই। এরাই বোম বাজছে, এরাই সুড়ঙ্গ তৈরি করছে, এরাই ভিতর দিয়ে যাচ্ছে, এরাই যা করার করছে। সুতরাং এ বলার কোনো, এর থেকে আর বেশি কিছু বলার নেই। যে আমাদের পশ্চিমবাংলাটাকে একদম শুধু বোমা বাঁধায় নয়, মানে কি বলবো, বাইরে থেকে ইন্ট্রুডার্স আনা, অনুপ্রবেশকারীদের আনা, তাদেরকে তা দেওয়া, তাদেরকে ভোট ব্যাংক তৈরি করা থেকে শুরু করে কি না করছে। সুতরাং এটা শক্ত হাতে এখনই ঠিক করতে হবে। আমি তোকে দেখেছি হিন্দুরা বিপদে, পশ্চিমবঙ্গে হিন্দুরা বিপদে। ভোটের সময় যদি হিন্দুদের ভোট দিতে না দেওয়া হয় তাহলে নিশ্চয়ই বিপদে। আর এমনিতে আমরা হিন্দুরা কিন্তু কাউকে ভয় পাই না। অ্যান্ড মুসলমানরা যারা আমাদেরকে চমকাচ্ছে, ধমকাচ্ছেন, ইউ আর নো থ্রেট টু আস। আপনাদেরকে আমরা থ্রেট বলে মনে করছি না, কারণ এরকম করে মানে কিছু কীট পোকা মাকড় সবসময় সব জায়গায় থাকে।
দেখুন, পশ্চিমবঙ্গের মানুষের বোঝবার সময় চলে এসেছে। কেমন? আজ যদি না বোঝেন তাহলে 1946 সালের দ্য গ্রেট ক্যালকাটা কিলিং আবার পশ্চিমবঙ্গের মানুষকে দেখতে হবে। সেই ভয়ঙ্কর দিন যাতে মানুষকে আর দেখতে না হয়, তাই আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে সাধারণ মানুষ যারা 29-এর ম্যান্ডেট দিলেন তৃণমূলকে, সেই ম্যান্ডেট পাওয়ার পরে তৃণমূলের নেতা ফিরহাদ হাকিম যে কথা বললেন সেটা একবার মিলিয়ে দেখে নেবার দরকার এসে গেছে। বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী যেভাবে বার্তা দিচ্ছেন, আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির বর্ধিত কমিটির সভা থেকে যে বার্তা পেলাম, বিরোধী দলনেতা যেভাবে বললেন যে সংঘবদ্ধ লড়াই চাই, হিন্দু জাগরণ চাই, হিন্দুরা যদি সংঘবদ্ধভাবে লড়াইয়ে না নামি তাহলে কিন্তু পরিস্থিতি যেখানে যাচ্ছে আবার বাচ্চা কোলে রাস্তা খুঁজতে হবে। ওই যেমন করে পূর্ব বাংলা থেকে কাঁটাতার পেরিয়ে ছোট বোনটা ধর্ষিতা হচ্ছে, ছোট ভাইটার লাশ পেরিয়ে যখন মানুষগুলো ফিরে এসেছিল এবং আসার পরে 34 বছর ধরে বাম জমানা ভুলিয়েই দিল মানুষ কেন এপারে এসেছিল। কেমন এপারে এসেছিল? পুকুরে মাছ ছিল, ধানে গোলায় ধান ছিল, শুধুমাত্র ব্যানার্জি, মুখার্জি, চ্যাটার্জি, ঘোষ, দাশগুপ্ত এই টাইটেলের জন্য চলে আসতে হয়েছিল। মানুষ ভুলে গেল এখানে এসে, সুন্দর করে সেকুলার বানিয়ে দিল মানুষকে। আজকে আবার সেই দিন, আবার সেই সন্ধিক্ষণ এসে গেছে। আমাদের প্রত্যেকের উচিত একদম একাট্টা হয়ে হিন্দুত্বের জাগরণ এবং পশ্চিমবঙ্গ যেন হিন্দুদের হোমল্যান্ড থাকে তার জন্য সচেষ্ট হওয়া। এ শুধু রাজনৈতিক লড়াই হতে পারে না, রাজনৈতিক একটা দলের লড়াই হতে পারে না, এটা পশ্চিমবঙ্গের মানুষের সার্বিক লড়াই। তাই আসুন সংঘবদ্ধ লড়াইয়ে আমরা নামি, যাতে পশ্চিমবঙ্গকে আগামী দিনে আবার নতুন ঠিকানা খুঁজতে না হয়। না আসলে তো মজা, না জানি না বললে তো খুব মজা। উনি কিছুই জানেন না, অথচ ওনার একটা পাতা, গাছ থেকে একটা পাতা পড়ে না তৃণমূল সুপ্রিমোর নির্দেশ ছাড়া। অথচ দেখুন উনি কি সুন্দর, কিছুই জানেন না, হঠাৎ করে বলে দিলেন সরকারি জমি দখল করা হয়েছে বলে একদম রাতারাতি হকার উচ্ছেদ হয়ে গেল। আমরা প্রশ্ন করছি মাননীয় মুখ্যমন্ত্রীকে, আপনি কি সরকারি জমি চিহ্নিত করেছিলেন দিদিভাই? সরকারি জমি চিহ্নিত করেননি, সেটা না করেই কিন্তু আপনি হকার উচ্ছেদ করে দিলেন এবং হাজারো হাজারো শিশুদের মুখের খাবার কেড়ে নিলেন। অথচ সেই মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু যখন মহিলাটিকে মাথা ভাঙাতে উলঙ্গ করে পশুর মতন টেনে নিয়ে যাওয়া হচ্ছে, একটা মন্তব্য করলেন না। যখন দেখলাম জয়ন্ত সিংহ তার ওই আরিয়াদহের ওই ক্লাবের ভেতরে একজন মহিলাকে ঝুলিয়ে পেটাচ্ছেন, মহিলার আর্তনাদ মাননীয় মুখ্যমন্ত্রীর কানে গিয়ে কিন্তু পৌঁছচ্ছে না। আমরা হতবাক যে বাংলা তার মেয়েকে চেয়েছে। ও কোন মেয়েকে চেয়েছে বাংলা, যেখানে সব থেকে বেশি নিরাপত্তার হীনতায় বাংলার মেয়েরা ভুগছে। তাই ওই 500টা 1000 হয়েছে বলে ব্যান্ড না বাজিয়ে 500টা 1000 পেয়েছি ভেবে ঘরের ছেলেটার চাকরি নেই, ঘরের মেয়েগুলোর নিরাপত্তা নেই। মায়েদের কাছে অনুরোধ, একজন মা হয়ে বাংলার মায়েদের কাছে অনুরোধ, আসুন সংঘবদ্ধ লড়াইয়ে নামি। দেখুন সংখ্যালঘু নেতা কিন্তু একদম তৃণমূল ইমপ্লিমেন্ট করেছে। ওদিকে শওকত মোল্লা আছে, শাহজাহান আছে, মুদাস্সার আছে, আরাবুল আছে, জাহাঙ্গীর আছে, সেলিম আছে। আপনি দক্ষিণ 24 পরগনা বলুন, উত্তর 24 পরগনা বলুন, একদম ইমপ্লিমেন্ট করা এইভাবে। সুতরাং আমার মনে হয় মানুষকেও আর একটু সচেতন হওয়ার প্রয়োজন পড়েছে। শুধু রাজনৈতিক দল এ লড়াই লড়তে পারবে না, রাজনৈতিক দলের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ। আসুন, আমার আপনার জীবন, আমার আপনার মাথা তুলে বাঁচা, আমার আপনার মায়ের সম্মান, বোনেদের সম্মান দাঁড়িয়ে আছে যেখানে, সেখানে কি রাজনীতি আর কোনো জায়গা পায়? তাই রাজনীতি ছেড়ে ভারতীয় জনতা পার্টির সমস্ত স্তরের নেতাদের সঙ্গে সংযোগ করে আসুন আমরা হিন্দু রক্ষা, একদম হিন্দু বাঁচাও এই আন্দোলনে আমরা ঝাঁপিয়ে পড়ি। তা না হলে পরে পশ্চিমবঙ্গের আসন্ন দিন কিন্তু মারাত্মক। যে ভয় আমরা পাচ্ছি সেটা যে অমূলক নয়, সেটা আশা করব সাধারণ মানুষরাও বুঝতে পারছেন। দেখুন উনি ওনার ধর্মের কথা বলেছেন, আমি বলবো আমি সনাতনী হিন্দু ধর্মে বিশ্বাসী এবং আমি গর্বিত যে আমি একজন হিন্দু ঘরের মহিলা এবং সনাতন ধর্মে আমি বড় হয়েছি এবং আগামী দিনেও আমি সনাতন ধর্মের হয়েই থাকতে চাই এবং সনাতন ধর্ম হয়েই কথা বলতে চাই। ওনার ধর্ম উনি বলেছেন, এখন ওইটা ওনার নিজস্ব মতামত এবং উনি একজন এই রাজ্যের মানে সরকারি মানে একজন সরকারে থেকে পরে ওনারা যে কথাগুলো বলছেন, উনি ভাবছেন যে এখানে হয়তো ইসলাম প্রতিষ্ঠা করবেন এই পশ্চিমবঙ্গে। যেখানে আমরা দেখেছি যে একজন যখন মহিলাকে অত্যাচার করা হচ্ছে এই পশ্চিমবঙ্গে,
এবং অনেক জায়গায় আমরা একজন এমএলএ বলেছিলেন যে এখানে তো ইসলাম স্টেট, একজন মহিলাকে পিটানো হচ্ছিল, আপনারা দেখেছিলেন প্রকাশ্যে, সেই মহিলাকে পিটানোর সময় বলছিলেন ইসলাম স্টেট এখানে এরকম চলে। তো ওনারা চাইছেন যে এই রাজ্যে ইসলাম প্রতিষ্ঠা হোক এবং ইসলাম ধর্মতে সবাই দীক্ষা নেই, এটা ওনারা চাইছেন। উনি তো কিছুই জানেন না, এই রাজ্যে চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, উনি তো কিছুই দেখেন না, কিছুই জানেন না। অথচ উনি অনেক প্রকাশ্যে মঞ্চে বলেছেন খাও, কম কম খাও, সবাইকে দিয়ে খাও, মানে চুরির কথাগুলো, চুরি করো, কম কম করো, সবাইকে চুরি করে ফেলে সেই চুরির টাকাটা দাও, এগুলো উনিও বলেছেন। অথচ পরবর্তী ক্ষেত্রে উনি বলছেন না আমি কিছু জানি না, দেখিনি, শুনিনি, বলিনি। এটা ওনার ধর্ম হয়ে গেছে, কর্ম হয়ে গেছে, মানে ওনার এটা মানে কি বলবো, বলার কিছু নেই। একজন এমন মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি, মানে পাগল একদম। অবশ্যই অবাক হওয়ার কিছু নেই, পশ্চিমবঙ্গে যা ঘটনা ঘটছে, পুকুরে মোবাইল পাওয়া যাচ্ছে, তারপরে আপনার পাঁচির টপকে বিধায়করা পালিয়ে যাচ্ছে, টিএমসির বিধায়করা, ভাবার মানে অবাক হওয়ার কিছু না। পশ্চিমবঙ্গে এরকম এই সরকার থাকলে আরও অনেক কিছু দেখতে পাবেন। দাঁড়ান দেখুন, আমাদের এই পশ্চিমবঙ্গে যেভাবে ওরা সন্ত্রাস চালাচ্ছে, তাতে করে আমরা ভারতীয় জনতা পার্টির আমরা যারা কার্যকর্তারা আছি, আমরা মানে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা এই পশ্চিমবঙ্গে ইসলামী প্রতিষ্ঠা হতে দেব না, এবং আমরা সনাতন ধর্মের যারা মানুষরা আছেন তাদেরকে আমরা সবসময় সতর্ক করে রেখেছি, এবং আগামী দিনেও আমরা এই পশ্চিমবঙ্গে আমাদের যা কাজ আমরা অবশ্যই করে যাব। এখানে আমরা হিন্দু মুসলিম, অনেকে বলেন যে আমরা নাকি সাম্প্রদায়িক, এটা ভুল কথা। আমরা সবকা সাথ সবকা বিকাশ বলি, এই নিয়ে আমরা চলি, এটাই আমাদের ধর্ম কর্ম, এটা আমরা মনে করি। এটা মোদিজি বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। কারণ আপনারা জানেন যে জওহরলাল নেহরুর পর এই প্রথমবার যিনি 3 বার প্রধানমন্ত্রী থাকলেন, তো এটা একটা নিদর্শন সৃষ্টি করেছে এবং মানুষ বিশ্বাস রেখেছে। এটা আমরা যেহেতু বিভিন্ন জায়গায় মাননীয় শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এবং তিনি সারা পশ্চিমবঙ্গ চষে বেড়ান, তিনি কোথাও কোথাও দেখেছেন যে মাইনরিটি ভোটারদের ব্যবহার করা হচ্ছে। দেখুন, যত ক্রিমিনাল ধরা পড়ছে ম্যাক্সিমামই কিন্তু এই মাইনরিটি, আপনারা এটা লক্ষ্য করেছেন, আমরা না, মানুষ লক্ষ্য করছে। অর্থাৎ এটা ব্যবহার করছে যে গরুর দুধ দেয় তার লাঠি সহ্য করবো। কোথাও বা এইখানে মমতা ব্যানার্জি বলছেন, তার বিভিন্ন মন্ত্রীরা বা ফিরহাদ হাকিম বলছেন যে এই পশ্চিমবঙ্গে হিন্দু হয়ে জন্মানোটা দুর্ভাগ্য। এই কথা যদি তারা বলে, তার প্রতিক্রিয়া স্বরূপ, এবং আমরা দেখতে পাচ্ছি যে বুথে আমাদের ভোট আটকানো হচ্ছে সেটা এই মাইনরিটিদের দিয়েই আটকানো হচ্ছে, অর্থাৎ মাইনরিটিদের ব্যবহার করা হচ্ছে। এরা বুঝছে না। তো যারা বুঝবে তারা আমাদের সাথে আছে, থাকবে, ছিল। আর যারা বুঝবে না, যারা ব্যবহার করছে, এইভাবে ব্যবহার করছে, যারা ক্রিমিনাল তৈরি করছে, এখানে আতঙ্কবাদী তৈরি করছে, তাতে বিশ্বাস করছে, তো তাদের সাথে আমরা কি করে সাথ দেবো? স্বভাবতই তাদের সাথে সাথ আমরা দিতে পারবো না। তো সবকা সাথ সবকা বিকাশ হবে না, এটা উনার তত্ত্ব, পশ্চিমবঙ্গের তত্ত্ব অনুযায়ী উনি বলেছেন। তো এটা ভুল কিছু তো উনি বলেননি। কিন্তু আমরা উন্নয়নের ক্ষেত্রে সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াস, সেই জন্যই মোদিজির যে কোনো আমরা প্রজেক্ট দেখেছি সেখানে মাইনরিটিরা কিন্তু সবথেকে বেশি সুবিধা পায়। আপনারা যদি এটা দেখেন তাহলে কিন্তু আপনারা এটা বুঝতে পারবেন। এবং যে কোনো প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে এই উজালা যোজনার গ্যাস থেকে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু মাইনরিটিরাই কিন্তু এই প্রত্যেকটা প্রকল্পের সুবিধা সবথেকে বেশি পেয়ে থাকে। এখন সাধারণ মানুষ ভীত হয়ে পড়ছে এবং শাসক দলের এই দৌরাত্ম্য এবং একদম সর্বপ্রধান যে নেতা অর্থাৎ মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, তার হাত বা তার প্রয়াস বা ক্রিমিনালদের বাঁচানো, অর্থাৎ তিনি গুন্ডা কন্ট্রোল করেন, এই যে বিষয় থেকেই কিন্তু আজকের এই পরিস্থিতি তৈরি হয়েছে। আপনারা ভাবুন যে নদী মানে বাড়ির খাটের তলা, তার থেকে সুড়ঙ্গ, তার তলা খাল থেকে নদী, মানে এটা তো আমরা কোনো সিনেমায় দেখি, গল্পে পড়ি। এটা যে বাস্তব হয়েছে, একদিনে তো ঘটনা ঘটেনি, কেউ কি ওখানে জানে না। তাহলে এর সাথে কারা কারা যুক্ত? আমরা অ্যাকচুয়ালি ঘটনা যখন বেরিয়ে আসে তারপরে আমরা খুঁজি কে ওখানে আছে, কারা কারা ওর সাথে যুক্ত। যখন মানুষ ভিডিও বের করছে, যখন সেখানে কোনো রকম ঘটনা ঘটছে, যখন মিডিয়া পৌঁছে যাচ্ছে,
তারপরে কিন্তু সেখানে তার ব্যবস্থা করছে পুলিশ, তাও সঠিক ব্যবস্থা করছে না। মানুষ ভীত যে পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করব, যার নামে কমপ্লেন করব তার কাছে আবার সেইটা রিটার্ন আসবে এবং তার উপর অত্যাচার হবে। ফলে মানুষ কিন্তু কমপ্লেন করতে পুলিশের ওপর ভরসা পাচ্ছে না। তো গণতন্ত্র যেখানে বিপন্ন হচ্ছে, দিনের পর দিন সাধারণ মানুষ যেখানে মানে ভয় পাচ্ছে এবং তারা আস্থা হারিয়ে ফেলছে, তো আস্তে আস্তে দেখুন গণতন্ত্রের শেষ কথা কিন্তু মানুষই বলে। আমরা দেখেছি সিঙ্গুর আন্দোলন কিংবা নন্দীগ্রাম, মানুষই কিন্তু শেষ কথা বলেছিল। আজকে তৃণমূল কংগ্রেসের বুথে বসার লোক তখন ছিল না, আমরা তখন ছিলাম, আমরা জানি। কিন্তু মানুষ ওই সিপিএমের অত্যাচারকে সহ্য করতে না পেরে ওই 34 বছরের জগদ্দল পাথরকে সরিয়ে দিয়েছিল মানুষ, গুলি খেয়েছিল মানুষ। তো সেই জন্য আজকেও যেভাবে এই অন্যায় করছে তৃণমূল কংগ্রেস, যেরকম সন্দেশখালী শেখ শাহজাহানের ক্ষেত্রে লুকআউট নোটিশ জারি হওয়ার পরে কিন্তু মানুষ কিন্তু জেগে উঠেছিল, তারা আন্দোলন করতে সক্ষম হয়েছিল, সেরকম এই শেখ শাহজাহান বলুন, জেসিপি বলুন, জাহাঙ্গীর বলুন, এরকম প্রচুর পশ্চিমবঙ্গের আনাচে কানাচে লুকিয়ে রয়েছে। যখন এদেরকে অ্যারেস্ট করা হবে তারপরে কিন্তু মানুষ দেখবে, কিন্তু অ্যারেস্ট পুলিশ করছে না, তাহলে কি হবে? তাহলে যারা নেতৃত্ব আছে, আমরা জানি যেরকম আমার নামে আবার বলছি 32টা কেস রয়েছে, কিন্তু তাও আমরা বিজেপি করছি, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছি, আমরা মাঠে আছি। আমাদের যদি 100টা কেসও দেয় তাও আমরা মাঠে থাকবো, অন্যায়ের বিরুদ্ধে লড়বো, আমরা সংঘবদ্ধ হব, এবং তারই যে প্রয়াস এবং তারই যে প্রচেষ্টা, সেই কথাই কিন্তু আজকের এই মিটিং থেকে উঠে এসেছে। এখন প্রথম কথা হচ্ছে ভারতীয় জনতা পার্টির নির্দিষ্ট পদ্ধতি আছে, পার্টি সেই অনুসারে চলে। পার্টি অল ইন্ডিয়া স্ট্রাকচার অনুসারে চলতে হয়। তো আমাদের অল ইন্ডিয়া স্ট্রাকচারে আমাদের সংখ্যালঘু সেল আছে, অতএব আলাদা করে এখানে থাকবে না, এটা তো হতে পারে না। উনি মনের ব্যথা থেকে বলেছেন, কারণ এত কিছু করার পরে আমরা সংখ্যালঘু ভোট পাইনি। উনি আমাদের সংখ্যালঘু ভাই বোনেদেরকে 7 লাখ টাকা কাউকে আমাদের তরফ থেকে প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড থেকে পাইয়ে দেওয়া হয়েছে, উজ্জ্বলা যোজনার গ্যাস পেয়েছে সংখ্যালঘুরা, বাড়ি পেয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনায়, রেশন পাচ্ছেন প্রতিদিন, কিন্তু তার প্রতিদান না পাওয়াতে উনি এই ধরনের মন্তব্য করেছেন। তৃণমূল তোলা তুলবেন এটা মেনে নেওয়া যায় না, নামই তো দলটা তোলামূল, তো স্বাভাবিকভাবে তোলা তুলবে তারা। দেখুন, দেশের সুরক্ষা তৃণমূলের জন্য কোনো যায় আসে না। তৃণমূলের বিষয় হচ্ছে ক্ষমতায় থাকা এবং পকেট ভরা, ক্ষমতায় থাকছে কিনা আর পকেট ভরতে পারছে কিনা এই নিয়ে তারা চিন্তা। দেখুন, আমি ফিরহাদ হাকিম সাহেবকে একটাই অনুরোধ করব যে আপনার দাওয়াতে ইসলাম আপনি আপনার ঘর থেকে শুরু করুন, মানে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। তো আপনাকে যদি দাওয়াত দিতে হয় ইসলামে যাওয়ার, তো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার স্ত্রী, এদেরকে আগে কনভার্ট করুন, তারপরে বাংলার মানুষকে এসব বলতে আসবেন। আগে করে দেখান নিজের ঘরে পরিষ্কার। আপনি যেটা বলছেন পাপী আমরা, অভাগা, যারা মুসলিম ধর্মে জন্মগ্রহণ করিনি, তাহলে আপনার আশেপাশেই তো মুসলিম ধর্মে যারা জন্মগ্রহণ করেনি তারা আছেন, আগে তাদেরকে কনভার্ট করুন। আজকে আমাদের শ্রমিক ভট্টাচার্য তার স্পোক্স পার্সন তার রাজনৈতিক প্রস্তাব পেশ করেছেন, তাতে এই বিষয়টি এসছে। যখন দেশ ভাগ হয়েছিল জিন্না বাংলাকে নিতে চায়নি, কারণ কলকাতা ছাড়া ছিল। তো সেই সময় সোহরাওয়ার্দী জিন্নাকে বুঝিয়েছিল যে আপনি পাকিস্তানে নিয়ে নিন, পরবর্তী সময় ডেমোগ্রাফিক চেঞ্জ করে আমরা আস্তে আস্তে পশ্চিমবঙ্গকে দখল করে নেব। প্ল্যানিং চলছে, বাংলার মানুষকে বুঝতে হবে আগামীতে বাংলার ভবিষ্যৎ কী। সাম্প্রদায়িক চিন্তাভাবনা সেটা অত্যন্ত ক্ষতিকারক, সেটা যে সম্প্রদায়ের হোক না কেন। দেখুন, উনি তার নিজের হৃদয়ের ব্যথা থেকে এই কথাগুলো বলেছেন। মানুষ মাঝে মাঝে অভিমান করে, স্বামী স্ত্রীও অভিমান হয়, তখন অনেক কথা বলে দিন। আমাদের যা পার্টির সিস্টেম সেই অনুসারে পার্টি চলবে। দেখুন, একটা কথা বলবো যে সবকা সাথ সবকা বিকাশ অবশ্যই, সেই সঙ্গে সঙ্গে আমরা চাইছি যে সবাই আমাদের সঙ্গে থাকুক, অর্থাৎ উন্নয়নের সঙ্গে থাকুক, ডেভেলপমেন্টের সঙ্গে থাকুক, এবং কেন্দ্রীয় সরকার যেভাবে সারা ভারতবর্ষের বিকাশ করতে চাইছেন সেই বিকাশে সামিল হোক, প্রত্যেকে আমরা সেটা চাইছি। এবং নিশ্চিতভাবেই আমরা যে আহ্বান সাধারণ মানুষের কাছে করেছি এবং আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী যে আহ্বান সাধারণ মানুষের কাছে করেছেন, নিশ্চিতভাবে বাংলার মানুষ এই আহ্বানে সাড়া দেবেন এবং আগামীতে প্রতিফলন আমরা ভোট বাক্সের মাধ্যমে 2026-এর নির্বাচনে। আপনি একটি বিষয় বলছিলেন যে নির্বাচনের ফলাফল অনুযায়ী আমরা যেরকম ভাবে দেখেছি বা যেভাবে আমরা বিগত দিনে আমাদের অভিজ্ঞতা, সেই বিষয়টা একটু। দেখুন, নিশ্চিতভাবে বহু প্রকল্প আছে, যে সমস্ত প্রকল্পের সুফল পশ্চিমবঙ্গের মানুষকে পেতে দেওয়া হয় না। অর্থাৎ আপনারা জানেন যে আয়ুষ্মান ভারতের একটা ছোট্ট প্রকল্পের মাধ্যমে আমি উদাহরণ দিচ্ছি, আয়ুষ্মান ভারতের মতন প্রকল্প, যেটার মাধ্যমে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, যারা গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, প্রত্যেকের পরিবারের প্রত্যেকটি সদস্যের জন্য 5 লক্ষ টাকা পর্যন্ত প্রত্যেক বছর স্বাস্থ্য খাতে ব্যয় করার সিদ্ধান্ত কেন্দ্র সরকার নিয়েছে। অথচ সেই সুবিধা পাওয়া হয় না। কিন্তু রাজ্য সরকার যাতে কেন্দ্র সরকারের এই
প্রকল্প এখানে চালু না হতে পারে, তার পরিবর্তে এখানে স্বাস্থ্যসাথীর মতন প্রকল্প চালু করেছে, যেখানে খুব বেশি হলে বছরে 70-80 হাজার থেকে শুরু করে 1 লাখ টাকা কোনো রকমের কষ্টে সিস্টে মেলে। তবুও বহু হসপিটাল, বহু নার্সিংহোমে এই সুবিধা পাওয়া যায় না। অর্থাৎ সবকা বিকাশ এখানে হচ্ছে না। কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পকে সঠিকভাবে ইমপ্লিমেন্টেশন যাতে রাজ্য করতে দেয়, এবং পাশাপাশি আমরা যাতে সাধারণ মানুষের কাছে সেই সুবিধাগুলো পৌঁছে দিতে পারি, এবং এর মাধ্যমে যাতে সাধারণ মানুষের বিকাশ ঘটে, এটা যেমন একটা পার্ট, ঠিক একইভাবে সাধারণ মানুষের অধিকারের দাবিগুলো যখন সাধারণ মানুষ উঠায়, তখন যাতে সেই দাবি দাবার পাশে আমরা দাঁড়িয়ে আমরা সেই তাদেরকে আমরা তাদের সঙ্গে দাঁড়াতে পারি, তাদের সঙ্গে থাকতে পারি, এই বিকাশের কথা কিন্তু এখানে আলোচনা হয়েছে। মানুষের, সাধারণ মানুষ থেকে শুরু করে খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কৃষক, মজদুর থেকে শুরু করে যারা শিক্ষিত বেকার যুবক থেকে শুরু করে যে সরকারি কর্মচারীরা এখনো যাদের ডিএ বাকি রয়েছে, প্রত্যেকের বিকাশের কথা মাননীয় শুভেন্দু অধিকারী বলেছেন। এবং আমরা নিশ্চিতভাবে বলতে পারি, আমরা দৃঢ় বিশ্বাসী যে সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকবে এবং সবকা সাথ সবকা বিকাশ নিশ্চিতভাবে হবে। দেখুন, এটা মাননীয় প্রধানমন্ত্রীজির একটা বার্তা ছিল। তো এটা এক একটা সময় ভোটের নিরিখে চিন্তা ভাবনা চলে আসে, তবে উনি যেটা দিয়েছেন নিশ্চয়ই কিছু ভেবে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীজি চেয়েছিলেন সবাই ভারতবর্ষের নাগরিক। আমাদের ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, ফলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্যই সরকার। সেই কথা একজন প্রধানমন্ত্রী তার বাইরে গিয়ে কিছু বলতে পারেন না। এখন দেখুন, আলটিমেটলি 95% যারা সংখ্যালঘু সম্প্রদায়ের লোক আছেন তারা বিজেপিকে ভোট দেননি, ঠিক আছে? তো সেই কথা ভেবে হয়তো বিরোধী দলনেতা ওটা বলেছেন। এটা তো বিরোধী দল সবসময় এটা বলবে, ভোটে হার জিত থাকেই। আজকে ধরুন কোনো স্টেটে যে হেরে যাচ্ছে, পরের ইলেকশনে দেখা যায় সে বিপুলভাবে জয়যুক্ত হয়। মানুষের মন সবসময় পরিবর্তন করতে থাকে। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের মধ্যে অনেক মানে স্ট্র্যাটেজিগত পরিবর্তন থেকে আরম্ভ করে, শুধু স্ট্র্যাটেজি নয়, মানে বুথ স্তরের সংগঠন থেকে আরম্ভ করে সব কিছু রয়েছে তার মধ্যে। এবং 39% ভোটটা যতক্ষণ না 45-46% আসছে, এই যে 6-7%, 8% ভোটের মার্জিন, এটাই বারবারে একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। এবং এটা করার জন্য যা যা করার দরকার সেটা যদি করতে পারে পার্টি, তাহলেই ক্ষমতায় আসার ব্যাপারটা থাকবে। দেখুন, ইডি আর সিবিআই তো স্বশাসিত সংস্থা, তাদের নিয়ন্ত্রণ করা কখনো উচিত নয়, বা হয়তো আমি জানি মাননীয় প্রধানমন্ত্রী করেনও না। তো যেটা অনেক সময় যেটা পথ চলতি রাজনীতির ক্ষেত্রে ইডি এবং সিবিআইকে নিয়ে উঠে বিভিন্ন কথাবার্তা যেটা ভাষণে উঠে এসছে, এটার ইডি সিবি দুটো জিনিস আছে। এক হচ্ছে ইডি সিবিআইকে কখনো কেউ নিয়ন্ত্রণ করাটা ঠিক নয়, এটা মানুষের কাছে বার্তা যাওয়াটা খারাপ। আর 2 নম্বর কথা, ইডি এবং সিবিআই যদি তাদের কাজটা ঠিক মতো করতো, তাহলে আজকের দিনে তাদের প্রতি ভরসা আরও বাড়তো। এটা ভেবেই দেখুন, এটা যদি হতো, যা যা তদন্তের যে গতি বা যা যা আউটকাম হওয়া উচিত ছিল হয়নি। একটা তদন্ত যদি 10 বছর ধরে চলে, সেক্ষেত্রে মানুষের স্বাভাবিকভাবে একটা হতাশা ফুটে উঠবে। সেই জায়গা থেকেই বলেছেন। আর বিরোধী দল এটা সুযোগ পেয়েছে, যেটা হতে পারতো সঠিক ব্যাপার। যদি সত্যি 10 বছর ধরে চলে, তারা তো বলবেই, এটা তো স্বাভাবিক। ইরাক না, এই গাজাতে আমরা কিছুদিন আগেই দেখেছি, এই মানে প্যালেস্টাইন অ্যান্ড দিস, মানে আমাদের এই যে যুদ্ধ লেবানন, তো এখানে ফিলিপিন্স, এদিকে প্যালেস্টাইন, ওদিকে লেবানন, এই যে ইরাক, ওদিকে ইরান, এই যে মধ্যপ্রাচ্যের লড়াই, জিউস ভার্সাস মানে মুসলিমদের লড়াই, তো এই পুরো লড়াইটাতে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম মানে এই পুরো জিনিসটাই চলছে সন্ত্রাসবাদের ওপরে কেন্দ্র করে। এর অত্যাধুনিক অস্ত্র থেকে আরম্ভ করে, মিসাইল থেকে আরম্ভ করে, বিভিন্ন টেরোরিস্ট অর্গানাইজেশন কি ব্যবহার করছে না, এই যে ট্রেন্ডটা, এদের তো সিম্প্যাথাইজাররা আমাদের দেশেও আছে। এবং বিভিন্ন সময় আমরা দেখেছি এদের সমর্থনে মিছিল বেরোতে, এবং এরা যে আন্ডারগ্রাউন্ড অ্যাক্টিভিটিস করে যাচ্ছে, এই প্রমাণটা আমরা পাচ্ছি এই সমস্ত ঘটনায়। এগুলো দেখুন, বিভিন্ন সময় বিভিন্ন পত্র পত্রিকা বা তাদের কাছ থেকে আর্মস, অ্যামুনিশন, এক্সপ্লোসিভের মশলা, এইসব বিভিন্ন রকম পাওয়া গেছে। এই যে টেকনিকটা, এটা এখনো কারো মাথার মধ্যে আসেনি। ফলে এটা যখন একটা ধরা পড়েছে, এর মানে কিন্তু
যে কোনো একজন এই ঘটনা করেছিল তা নয়, অনেকেই এই ধরনের পরিকল্পনা, বিশেষ করে গ্রামাঞ্চলে যেখানে সংখ্যালঘু অধ্যুষিত এরিয়া, সেখানে এরকম টেকনিক হয়তো ব্যবহার করছে। এটা এই বুদ্ধিটা ওরা কোথা থেকে নিয়ে এসছে? আর 30 ফুট একটা গর্ত একদিনে খোঁড়া সম্ভাবনা, খুঁড়লে কেউ জানতে পারবে না, এটা হতে পারে না। ফলে সবাই জানতো, ফলে তার আশেপাশের লোক হয় মদত দিয়েছে, নাহলে ভয়ে চুপ ছিল। কিছু একটা হবে। অত্যন্ত বিপজ্জনক ঘটনা, ভারতবর্ষের সার্বভৌমত্বের ক্ষেত্রে অত্যন্ত বিপজ্জনক, নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক। আমাদের পুলিশের থেকে আরম্ভ করে যারা প্যারামিলিটারি ফোর্স রয়েছেন, যারা দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বে থাকেন, তাদের জন্য বিপজ্জনক, এবং সর্বোপরি মানুষের জন্য বিপজ্জনক। কারণ এই যে নতুন ট্রেনটা চালু হলো, এটা কিন্তু ছড়াতে থাকবে। এটা তো আমরা তালিবানি শাসনের ক্ষেত্রে বা বিভিন্ন মুসলিম কান্ট্রিতে শরিয়াতে যেভাবে বিচার করা হয়, এই ট্রেন্ড এখানে চলে আসা অত্যন্ত বিপজ্জনক। কারণ আমি আগেই বলেছি, ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এখানে বিচার ব্যবস্থা আছে, এখানে আইনি ব্যবস্থা আছে, এখানে পুলিশের কাজ হচ্ছে আমাদের কাজ হচ্ছে কোনো অপরাধ হলে পুলিশকে জানানো, পুলিশের কাজ হচ্ছে সে অপরাধীকে সত্যতা বিচার করে আইন আদালতের কাছে নেওয়া, বিচার করার জন্য। সেই ট্রেন্ড যদি ভেঙে যদি এখন শরিয়তে আইনের মাধ্যমে বিচার হয়, এটা কিন্তু সংখ্যালঘু যারা বিভিন্ন অন্যান্য হিন্দু ছাড়াও যারা রয়েছেন তাদের জন্য অত্যন্ত বিপজ্জনক। কারণ এক সময় তালিবানদেরই ওখান থেকে উৎখাত করেছিল ওখানকার জনতা অতিষ্ঠ হয়ে, ঠিক আছে? সেই ট্রেন্ড যদি আবার ফিরে আসে, তালিবান ফিরে এসছে, এদেশেও তালিবান ফিরে আসবে, এটা অত্যন্ত দুঃখজনক। আমার মনে হয় যারা সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের লোক আছেন, তারাও চাইবেন না এই জিনিসটা হোক। অবিলম্বে এটা বন্ধ হওয়া দরকার। সব থেকে বড় কথা, প্রশাসন যদি শক্ত আরো না হয়, তাদের হাত থেকে যদি বল পুরো কোর্টের থেকে বেরিয়ে যায়, কোনোদিন এটা কন্ট্রোল করতে পারবে না। পশ্চিমবাংলাকে দিন দিন তালিবানি শাসনের দিকে এগোচ্ছে, মানসিকতাটা তো সেই দিকেই যাচ্ছে মনে হচ্ছে। কারণ যেভাবে এখন মানুষকে কোনো জায়গায় হেও বা টর্চার করা বা করা, আমার এগেনস্টে আমার যদি কারো এগেনস্টে ক্ষোভ থাকে, আমি তো সেটা তাকে প্রশাসনকে জানবো। সেটা না করে যদি আমি আইন নিজে তুলে নিই এবং এইভাবে নির্মমভাবে অত্যাচার করি, তো এটা তো সেটাই মনে হয়। পশ্চিমবঙ্গে মুসলমানরা ধ্বংসাত্মক কাজ করলে পুলিশ তৎপর হয় কেন? এটা তো যেহেতু একটা ভোট ব্যাংকের একটা ব্যাপার থাকে, এটা বরাবরই দেখা। এটা করতে করতেই কিন্তু আপনি যে আগে প্রশ্নগুলো আমায় করলেন, এটার ফল কিন্তু এটা যে আপনি ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি হয়ে গেলে, ফ্র্যাঙ্কেনস্টাইন কিন্তু একদিন আপনার জন্যই বিপজ্জনক হয়। তো এই ক্ষেত্রে যেটা হয়েছে, যেহেতু তারা একটা ভোট ব্যাংক, তাদের যে অপরাধটাকে কোনোদিন কেউ গুরুত্ব দেয়নি। আজকে গিয়ে দেখা যাচ্ছে যে পুলিশ গিয়ে মার খাচ্ছে, অপরাধী ছিনিয়ে নিচ্ছে, কোথাও বোম মারছে, কোথাও সুড়ঙ্গ তৈরি হয়ে যাচ্ছে, এবং কোথাও উল্টো ঝুলিয়ে শিকল কোথাও নির্মমভাবে মারধর করছে। এই ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি। দেখুন, এটা হচ্ছে ভারতবর্ষের সর্বোচ্চ যে নিরাপত্তার ব্যাপার, তার সাথে যুক্ত। আমার মনে হয় এখানে এনআইএ, স্বরাষ্ট্র মন্ত্রক, যাদের এই পুরো জিনিসগুলো টেক কেয়ার করার কথা এবং আভ্যন্তরীণ নিরাপত্তা সুনিশ্চিত করার কথা, এবং ডিআরডিও যেহেতু দেশের ডিফেন্স সিস্টেমের সাথে জড়িত, অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্থা। এক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং এনআইএ যৌথভাবে কোনো রকম এর ক্ষেত্রে কোনো আপোষ না করে যেন সর্বোচ্চ ব্যবস্থা নেন। কারণ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক ব্যবস্থা অনেক কিছু ইনিশিয়েট হচ্ছে, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে কোনো অ্যাকশান হচ্ছে না। দিনের পর দিন এটা না হওয়ার ফলে কি হচ্ছে, অপরাধীরা কিন্তু উৎসাহ পাচ্ছে, অপরাধের মাত্রা আরো বেড়ে যাবে।